This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিদ্ধান্তটা গতকালই হয়ে গেছিল। গতকাল প্রায় রাত 11টা নাগাদ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ বা সরকারের অনুরোধ কোনোটাই মানবেন না। আজ আবারও তারা পথে নামলেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। এবার স্বাস্থ্য ভবন অভিযান, ডেডলাইনের পাল্টা ডেডলাইন, দাবির পাল্টা দাবি। লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকদের হাতে ছিল শিরদাঁড়া, আর আজ আন্দোলনকারীদের হাতে মগজ, হাড়, চোখ আর ঝাঁটা। সকাল থেকেই প্রস্তুতি ছিল চরমে। বেলা গড়াতেই জুনিয়র চিকিৎসকরা একে একে পৌঁছে গেলেন সল্টলেকের করুণাময়ীতে। বিধাননগরের প্রাণকেন্দ্র থেকে মিছিল করে রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের প্রাণকেন্দ্র স্বাস্থ্য ভবন। ওদিকে স্বাস্থ্য ভবনেও আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা, দিকে দিকে ব্যারিকেড। লালবাজার অভিযানের মতোই শান্তিপূর্ণ আন্দোলন জুনিয়র চিকিৎসকদের। পায়ে পায়ে মিছিল এগিয়ে গেল কোনো বিশৃঙ্খলা ছাড়া। পথের ধারের মানুষরাও জোগালেন সমর্থন। লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকদের হাতে ছিল শিরদাঁড়া। মঙ্গলবার তাদের মিছিলে দেখা গেল প্রতীকী মস্তিষ্ক, চোখ, হাড় ও ঝাঁটা। কেউ বললেন স্বাস্থ্য ভবনের চোখ খুলতে চান, কেউ বললেন ময়লা পরিষ্কার করতে চান। আমরা চিরকালই জানি যে চিকিৎসা শাস্ত্র একটি মস্তিষ্কের উন্নত বিকশিত শাস্ত্রের মধ্যে পড়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে দুর্নীতির ছবি আজকে দেখতে পাচ্ছি, পরীক্ষা হলে টুকলি করে পাস করানো হচ্ছে, পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢোকার জন্য পারমিশন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কেউ নাম্বার কম পেলে তার নাম্বার বাড়ানো হচ্ছে, নাম্বার বাড়িয়ে অনার্স দেওয়া হচ্ছে। এই দুর্নীতিগুলো ঘটছে পুরোপুরি স্বাস্থ্য ভবনের কেন্দ্রীয় নির্দেশ। সেই জন্যই আমাদের এই যে মস্তিষ্ক যে ডেপ্রিকাল রয়েছে, সেই মস্তিষ্কটা তারা হয়তো এতদিন না ভাবতে ভাবতে, এতদিন শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির কথা ভাবতে ভাবতে হয়তো হারিয়ে ফেলেছেন। সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যাচ্ছি। এটা স্ট্রংগেস্ট বোন অফ দ্য বডি, ফিমার বোন। এটা একটা সিম্বলিক প্রেজেন্টেশন, এটা দেখানোর জন্য যে আমাদের সবার ইউনিটি কোনো মতে কোনো কিছুতে ভাঙবে না। মিছিল গিয়ে থামলো ব্যারিকেডের সামনে। কোনো ঘাত প্রতিঘাত নেই। পুলিশ আটকাতেই রাস্তায় বসে পড়লেন জুনিয়র চিকিৎসকরা। উঠল স্লোগান। শান্তিপূর্ণ অবস্থান, সহাবস্থানও বলা যায়। পুলিশ কর্মীরা নিশ্চিন্ত হলেন, ঢাল হেলমেট নামিয়ে রাখলেন। এদিকে ঘড়ির কাঁটা এগিয়ে গেল 5টার দিকে। বিকেল 5টা, সময়সীমা শেষ। আন্দোলনকারীরা জানিয়ে দিলেন তাদের 5 দফা দাবি মানেনি স্বাস্থ্য ভবন, তাই তারা পথ ছাড়বেন না। আমরা কি অনৈতিক দাবি রেখেছি? তাহলে এই যে দাবি আমাদের, এই দাবি নিয়ে আমরা ডেডলাইন দিয়েছিলাম 5টা। আমরা রাজ্য সরকারের কাছ থেকে কোনো সদর্থক যায় উত্তর এখনো পাইনি। আমরা মনে করি আমাদের দাবি যেহেতু ন্যায়সঙ্গত, আমরা অবস্থান বিক্ষোভ এখানে কন্টিনিউ করব এবং এই দাবিতে আমাদের যেভাবে আমরা আন্দোলন চলছিল সেইভাবে আন্দোলন চলবে। আন্দোলনকারীরা অনড়, আর প্রশাসন সতর্ক। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী ছাড়া এই বিষয়ে আর কেউ মুখ খুলবেন না। বৃহস্পতিবার রাজ্যের সব মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ডিরেক্টরদের সঙ্গে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকার নির্দেশ জেলা শাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসবিপি, সিএমওইচদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বিক্ষোভের আজ কি শুধু রাস্তায় যে প্রতিবেদন আমরা দেখালাম? না, বিক্ষোভের আঁচ পৌঁছে গেছে আদালত চত্বরেও। ঠিকই শুনছেন, বিক্ষোভের আঁচ আদালত চত্বরে। আজকে সন্দীপ ঘোষকে আদালতে তোলা হয়েছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের, প্রথম দিন আদালতে গিয়ে চড় খেতে হয়েছিল সন্দীপকে। আর আজ কি হলো জানেন? জুতো নিয়ে তার দিকে তেড়ে গেলেন একজন ব্যক্তি। সন্দীপের নাগাল না পেয়ে জুতোর বাড়ি বসিয়ে দিলেন প্রিজন ভ্যানে। এ তো গেল বাইরের কথা, আর আদালতের ভিতরে কি হয়েছে দেখুন প্রতিবেদন। এই ছবিটা চলতি মাসের 3 তারিখে আলিপুর কোর্টে সন্দীপ ঘোষকে বিচার প্রক্রিয়ার জন্য নিয়ে গিয়ে যেন বিপাকে পড়েছিল সিবিআই। আদালতের বাইরে তুমুল বিক্ষোভ। অবস্থা সামাল দিতে বাড়তি ফোর্সও মোতায়েন করতে হয়। আদালতের শুনানি পর্ব শেষে সন্দীপকে গাড়িতে তোলার সময় উড়ে আসে একের পর এক হাত। একটা চড়ও খেতে হয় সন্দীপ ঘোষকে। মঙ্গলবার ফের একই ছবি। এবার বিক্ষোভ আদালতের ভেতরেও। শুনানি পর্বের পর এজলাসেই সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা আইনজীবীরা।
প্রায় ঘণ্টাখানেক এজলাসের দুটি দরজা বন্ধ করে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা একের পর এক স্লোগান তুলতে শুরু করেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস থেকে সন্দীপ ঘোষের ফাঁসি চাই। কেঁপে ওঠে আদালত কক্ষ। অবস্থা সামাল দিতে আসরে নামতে হয় বিচারককে। তিনি বোঝানোর চেষ্টা করেন আইনজীবীদের, বলেন বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতে। এরপর আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। একজন খুনি এবং ধর্ষক, উনিও প্যারালালি খুনি। আজকে যে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এখানে ওনাকে ঘেরাও করা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা আজ যদি ওই মেয়েটি এবং আরজিকর হসপিটালে দেওয়া হতো, এই দুর্ঘটনাটি ঘটতো না। রাজনৈতিক কি চক্রান্ত আছে আমরা সাধারণ মানুষ জানতে চাই না। আমরা যতক্ষণ না পর্যন্ত এটা শেষ দেখে থাকছি, যতক্ষণ না বিচার পাচ্ছি, ততক্ষণ এই আন্দোলন চলছে এবং চলবে। কোর্টরুমটা আমাদের, আমরা সেখানে জাস্টিস চাইছিলাম। তারা কিভাবে এত সাহস পায় যে আমাদেরকে ধাক্কা দিয়ে এইভাবে বার করে দেওয়া হয়? এত পুলিশ প্রোটেকশন কিসের জন্য একটা ধর্ষকে? সন্দীপ ঘোষ হাসছিল, যখন কোর্টের মধ্যে কথা হচ্ছে, সে হাসছে, নির্লজ্জের মতন হাসছে। সে প্রত্যেকটা ধর্ষকের ফাঁসি চাই, আর ওনার তো আগে যারা এই অবিলম্বে ফাঁসি, খুঁজে বার করা যারা নোংরামিকারী যুক্ত হয় তাদের ফাঁসি দরকারি অবশ্যই। সন্দীপ ঘোষকে প্রিজন ভ্যানে তুলতে কার্যত নাজেহাল অবস্থা পুলিশের। প্রিজন ভ্যান তাড়া করে জুতোর বাড়ি এক বিক্ষোভকারীর। 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে সন্দীপ ঘোষকে। একইভাবে জেল হেফাজতে বাকি 3 অভিযুক্তকেও। তাকে আপাতত নিজেদের হেফাজতে চায়নি সিবিআই, যদিও পরে আবারও নিজেদের হেফাজতে চাওয়ার সুযোগ রয়েছে সিবিআই এর কাছে। ডিজিটাল এভিডেন্স ক্লোনিং এর আবেদন করা হয়েছে আদালতে। রিপোর্ট না আসা পর্যন্ত জেল হেফাজতের আবেদন জানায় সিবিআই। 7 দিন পর রিপোর্ট এলে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই, জানিয়েছেন আইনজীবী। সুজয় পাল ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এটুকু পরিষ্কার, সন্দীপ ঘোষ বেজায় বিপাকে পড়েছেন, কিন্তু বিপাকে পড়েছে ঐতিহ্যশালী একটা সংস্থা, কলকাতা পুলিশ। আমি বলছি না, অনেকেই দাবি করছেন, যারা প্রথম দিন থেকে দাবি করে আসছিলেন কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। আচ্ছা, তিলোত্তমার দেহের পোস্টমর্টম করতে কি কলকাতা পুলিশ একটু অতি সক্রিয় হয়ে গেছিল, একটু তাড়াহুড়ো করছিল? এই প্রশ্নটা যখন উঠছে, তখন প্রকাশ্যে এলো একটা চিঠি, কলকাতা পুলিশের একটা চিঠি, আর অভিযোগ সেখানে নাকি এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়মটাই লঙ্ঘন করা হয়েছে। দেখুন প্রতিবেদন। সোমবারই সুপ্রিম কোর্টে তিলোত্তমার ময়নাতদন্তে তাড়াহুড়োর অভিযোগ করেছিলেন আইনজীবী ফিরোজ হেডুলজি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলে হেডুলজি বলেন, উদ্দেশ্যই ছিল মৃতদেহ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। আইনজীবীর অভিযোগে কি মান্যতা দিয়ে দিল কলকাতা পুলিশের একটি চিঠি? মঙ্গলবার টালা থানা পুলিশের একটি চিঠি সামনে এসেছে। 4টের পর ময়নাতদন্ত করাতে চেয়ে আরজিকরের ফরেনসিক বিভাগকে চিঠি টালা থানার এক সাব ইন্সপেক্টরের। চিঠিতে বলা হয়েছে জরুরি বিষয়, স্পেশাল ইস্যু, কিন্তু স্পেশাল ইস্যুটা ঠিক কি তা স্পষ্টই করা হয়নি চিঠিতে। আইন বিশেষজ্ঞদের দাবি, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অমান্য করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী বিকেল 4টের পর ময়নাতদন্ত করাতে হলে ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার পুলিশকে অনুরোধ করতে হবে। হাসপাতালের প্রিন্সিপাল বা সুপারকে সেই অনুরোধে শিলমোহর দিতে হবে। তিলোত্তমার ময়নাতদন্তের ক্ষেত্রে কি হয়েছে? চিঠি লিখেছেন নিচুতলার পুলিশ কর্মী, টালা থানার এক সাব ইন্সপেক্টর। চিঠি পাঠানো হয়েছে সরাসরি ফরেনসিক বিভাগে। 3টে প্রশ্ন উঠছে। 1, সাব ইন্সপেক্টর কেন চিঠি লিখলেন? 2, প্রিন্সিপাল বা সুপারকে এড়িয়ে কেন সরাসরি ফরেনসিক বিভাগে চিঠি? 3, সাব ইন্সপেক্টরের চিঠি পেয়েই কেন ময়নাতদন্তে রাজি হয়ে গেল ফরেনসিক বিভাগ? আরও আশ্চর্যের, ফরেনসিক বিভাগের প্রধানকে উদ্দেশ্য করে লেখা চিঠি, অথচ ঘটনার দিন প্রিন্সিপালের সঙ্গে প্রধানের কথাই হয়নি। তাহলে অনুমতি দিল কে? বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী কি বলেছিলেন শুনুন। পোস্টমর্টমে যাননি? না। বিভাগীয় প্রধান হিসেবে অধ্যক্ষ আপনাকে ডাকেননি? না না না। কাদেরকে ডেকেছে? না না না, বাইরের টিম গঠন করেছিল, ওটা কমিটি গঠন করে দিয়েছিল, তাদের ডেকেছি। ময়নাতদন্তকারী টিমের এক সদস্যের টালা থানাকে দেওয়া একটি চিঠিও সামনে এসেছে। প্রসঙ্গত, ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে সিবিআই। ময়নাতদন্তকারী 3 চিকিৎসককে চিঠি ধরিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অত্যন্ত অসঙ্গতি প্রত্যেকটা পদক্ষেপে, মানে এই যে তদন্তের প্রত্যেকটা পদে অসংখ্য অসঙ্গতি আছে। পুরো যে ঘটনাটা হয়েছে, রেপ অ্যান্ড মার্ডার, তাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই আপ্রাণ চেষ্টা করে চলেছে। পুরোটাই তো সিপির নির্দেশে হয়েছে। তাই জন্য আমরা আজকেও সিপির পদত্যাগের জন্য দাবি করছি, যাতে এই রাজ্য একটু পরিষ্কার হোক। আরজি করেই কেন করতে হলো? তড়িঘড়ি তখনই কেন করতে হলো? বডি কেন সেরাতেই পুড়িয়ে দিতে হলো? তার বাবা মাকে যেন শেষ বেলার মতো তাকে রাখা গেল না?
এবং তার বাবা মার স্পষ্ট নির্দেশ ছিল, যেটা আমরা জানতে পারছি যে বডিটা যাতে প্রিজার্ভ করা হয়। কেন গেলে না, এই সবকিছুই কিন্তু থ্রেট সিন্ডিকেটের সাথে জড়িত বলে আমরা মনে করছি। যা অভিযোগ উঠছে সব প্রশ্নের জবাব দেওয়া কি আদৌ সহজ হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।